আমরা আজ পদার্থবিজ্ঞানের একেবারে কেন্দ্রবিন্দুতে ডুব দিতে চলেছি, পরমাণুর নিউক্লিয়াস। একদম। আমাদের হাতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কিছু নোট রয়েছে যা এই বিষয়টা নিয়ে তৈরি। আমাদের আজকের মিশন হলো এই নোটগুলোর সাহায্য নিয়ে তেজস্ক্রিয়তা থেকে শুরু করে পারমাণবিক শক্তি পর্যন্ত পুরো যাত্রাপথটা একবার ঘুরে দেখা। হ্যাঁ, আর এমনভাবে দেখা যাতে শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, এর পেছনের অবিশ্বাস্য জগৎটাও যেন স্পষ্ট হয়ে ওঠে। তাহলে চলুন এই পারমাণবিক রহস্যের গভীরে প্রবেশ করা যাক। একদম ঠিক। এই অধ্যায়টা শুধু কিছু সূত্র বা সংজ্ঞা নয়, এটা হলো সেই গল্পের শুরু যা আমাদের বলে দেয় সূর্য কেন জ্বলে বা কিভাবে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা সম্ভব হয়। বাহ! আমরা শুধু তথ্যগুলো পড়ব না, বরং বোঝার চেষ্টা করব কেন একটা ক্ষুদ্র কণার আচরণ পুরো মহাবিশ্বের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই কেন আর কিভাবে, তাই তো? হ্যাঁ, ওটাই হবে আমাদের আসল উদ্দেশ্য। তাহলে প্রথমেই সেই মূল প্রশ্নটা দিয়ে শুরু করি, যা পুরো আলোচনার ভিত্তি: তেজস্ক্রিয়তা। নোটগুলোতে বলা হচ্ছে কিছু ভারী মৌলের নিউক্লিয়াস নিজে থেকেই ভেঙে গিয়ে অদৃশ্য রশ্মি বের করে দেয়। স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে। বিজ্ঞানী অরি বেকেরেল নাকি ঘটনাটা আবিষ্কার করেছিলেন প্রায় দুর্ঘটনাবশতই। কিন্তু আমার প্রশ্ন হল, কেন কেন কিছু পরমাণু এত অস্থির আচরণ করে আর বাকিরা করে না? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। সবাই তো একই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে তৈরি। দেখুন, এর উত্তরটা লুকিয়ে আছে নিউক্লিয়াসের ভেতরের ভারসাম্যের মধ্যে, মানে যাকে আমরা বলি স্থিতিশীলতা বা স্টেবিলিটি। আচ্ছা। একটা নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জের প্রোটন আর নিউট্রাল নিউট্রন। ওই প্রোটনগুলো একে অপরকে প্রচণ্ড বলে ঠেলে সরিয়ে দিতে চায়। বিকর্ষণ করে। হ্যাঁ, বিকর্ষণ করে। তাদের একসঙ্গে ধরে রাখে নিউট্রনগুলো। এখন স্থিতিশীলতার জন্য এই প্রোটন আর নিউট্রনের সংখ্যার একটা নির্দিষ্ট অনুপাত থাকা দরকার, মানে এনপি রেশিও। ঠিক। 5-এর বেশি হয়ে যায়, তখন নিউক্লিয়াসটা আর ভারসাম্য রাখতে পারে না, টলমল করতে থাকে। অনেকটা একটা উঁচু টাওয়ারের মতো, যার ভিত্তিটা দুর্বল কিন্তু ওপরটা খুব ভারী হয়ে গেছে। চমৎকার তুলনা। ঠিক তাই। যেমন ধরুন ইউরেনিয়াম 235, ওর পারমাণবিক সংখ্যা 92 আর নিউট্রন সংখ্যা 143। হ্যাঁ। এখানে এনপি অনুপাতটা দাঁড়াচ্ছে প্রায় 1.55, যা ওই বিপজ্জনক সীমার বাইরে। ও, 1.5-এর বেশি। একদম। এই অতিরিক্ত নিউট্রনের ভারেই নিউক্লিয়াসটা অস্থির হয়ে পড়ে এবং স্থিতিশীল হওয়ার জন্য নিজের ভেতর থেকে কণা বা শক্তি বিকিরণ করতে শুরু করে। এই ঘটনাটাই তেজস্ক্রিয়তা। তার মানে প্রকৃতিতে ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো মৌলগুলো কোটি কোটি বছর ধরেই ভাঙা গড়ার খেলা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সাধারণত যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82, অর্থাৎ সীসার থেকে বেশি, তাদের মধ্যে এই অস্থিরতা দেখা যায়। কিন্তু নোটের একটা অংশে বলা হয়েছে আমরা নাকি ল্যাবরেটরিতেও কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা তৈরি করতে পারি। এটা শুনে তো মনে হচ্ছে প্রকৃতির এই ধীরগতির প্রক্রিয়াকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ধারণাটা ঠিক তাই, যদিও প্রক্রিয়াটা অত সহজ নয়। তাই? হ্যাঁ, বিজ্ঞানীরা তীব্র গতিসম্পন্ন কণা, যেমন নিউট্রন বা প্রোটন, দিয়ে অ্যালুমিনিয়াম বা বোরনের মতো হালকা কিন্তু স্থিতিশীল নিউক্লিয়াসকে সজোরে আঘাত করেন। আচ্ছা। এই আঘাতে নিউক্লিয়াসের ভেতরের প্রোটন নিউট্রনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ওটা একটা নতুন, অস্থায়ী বা তেজস্ক্রিয় আইসোটোপে পরিণত হয়। বাহ! তার মানে আমরাও পারি। হ্যাঁ, আমরা গবেষণাগারে প্রকৃতির অনুকরণে নতুন তেজস্ক্রিয় মৌল তৈরি করতে পারি। এই যে অস্থির নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি বের হয়: আলফা, বিটা আর গামা। এদের চরিত্র নাকি একেবারেই আলাদা। আমাদের হাতের নোটগুলোতে একটা তুলনামূলক ছকও দেওয়া আছে, কিন্তু শুধু ছক দেখে তো আর পুরো ছবিটা বোঝা যায় না। এদের পার্থক্যটা বোঝার জন্য এদের আসল পরিচয়টা জানা দরকার। আচ্ছা। আলফা কণা আসলে একটা আস্ত হিলিয়াম নিউক্লিয়াস, যার মধ্যে 2টো প্রোটন আর 2টো নিউট্রন আছে। ও, হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, তাই এর আধান ধনাত্মক +2 আর ভরও বেশ অনেকটাই। আর বিটা? বিটা কণা হল নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে আসা একটা প্রচণ্ড গতিসম্পন্ন ইলেকট্রন, তাই এর আধান ঋণাত্মক -1 আর ভর প্রায় নেই বললেই চলে। আর গামা? আর গামা? ওটা কোনো কণাই নয়, ওটা হলো খালেস শক্তি, একটা উচ্চ শক্তিসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার কোনো ভর বা আধান নেই। বেশ, তাহলে আলফা হলো ভারী, বিটা হালকা আর গামা ভরহীন শক্তি। এই কারণেই কি এদের ভেদন ক্ষমতায় এত তফাৎ?
এখানেই আমার একটা খটকা লাগছে। বলুন। সাধারণ বুদ্ধিতে তো মনে হয় যেটা সবচেয়ে ভারী আর বড় মানে আলফা, সেটার ধাক্কা সবচেয়ে বেশি হওয়ার কথা, ভেদ করে গভীরে যাওয়ার ক্ষমতাও বেশি হওয়া উচিত, কিন্তু নোটের ছক বলছে ঠিক তার উল্টোটা। হ্যাঁ, এটাই তো মজা। আলফাকে একটা পাতলা কাগজ দিয়েই থামানো যায়, অথচ গামাকে থামাতে মোটা কংক্রিটের দেওয়াল লাগে। এটা কেন? দারুণ একটা প্রশ্ন। আর এটাই এদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ব্যাপারটা এভাবে ভাবুন, আলফা কণা একটা বড় ট্রাকের মতো। ট্রাক। হ্যাঁ, এর আকার বড় এবং চার্জও +2 অনেক বেশি। তাই যখনই এটা কোনো কিছুর মধ্যে দিয়ে যায়, আশেপাশের পরমাণুর ইলেকট্রনগুলোর সঙ্গে প্রচণ্ডভাবে বিক্রিয়া করে। মানে সবার সঙ্গে ধাক্কা খেতে খেতে এগোয়। একদম। ফলে খুব অল্প দূরত্বের মধ্যেই তার সমস্ত শক্তি শেষ হয়ে যায়। অনেকটা ভিড়ের বাজারে একটা বড় গাড়ি ঢোকার মতো, বেশি দূর এগোতেই পারে না। বুঝেছি। আর গামারশ্মি? গামা রশ্মি যেহেতু নিস্তরিত আর ভরহীন শক্তি, তাই সে পরমাণুর ভেতরকার ফাঁকা জায়গা দিয়ে ভূতের মতো বেরিয়ে যায়। সে কারোর সঙ্গে তেমন বিক্রিয়া করে না, যতক্ষণ না সে একেবারেই সোজাসুজি কোনো নিউক্লিয়াস বা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ততক্ষণ সে চলতেই থাকে। আর সেই ধাক্কা লাগার সম্ভাবনা কম। খুব কম। তাই তাকে থামাতে অনেক পুরু বাধার প্রয়োজন হয়। আর এই কারণে আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে কম হলেও তার আয়নন ক্ষমতা, মানে অন্য পরমাণুকে ধাক্কা দিয়ে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। ও, ঠিক উল্টো। হ্যাঁ, আর গামার ক্ষেত্রে ঠিক এর উল্টোটা। বুঝেছি। তার মানে আলফা হলো একজন আড্ডাবাজ আগন্তুকের মতো, যে ঘরে ঢুকেই সবার সাথে কথা বলতে শুরু করে আর দরজার কাছেই আটকে যায়। বাহ, দারুণ বলেছেন। আর গামা হলো একজন গুপ্তচরের মতো, যে নিঃশব্দে পুরো ঘরটা পেরিয়ে শেষ প্রান্তে চলে যেতে পারে। এই ধারণাটা বিষয়টাকে অনেক সহজ করে দিল। ঠিক এইভাবেই ভাবা যেতে পারে। এই ভিন্ন ভিন্ন চরিত্রই তাদের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র নির্ধারণ করে দেয়। যখন নিউক্লিয়াস থেকে এই আলফা বা বিটার মতো কণাগুলো বেরিয়ে যায়, হ্যাঁ, তখন তো মূল পরমাণুটার পরিচয়ই বদলে যাওয়ার কথা, তাই না? অবশ্যই হয়। একে বলা হয় তেজস্ক্রিয় বিঘটন। আচ্ছা, এই রূপান্তরের কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম আছে। যেমন একটা আলফা কণা বেরোনো মানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যাওয়া। হুম। ফলে নতুন মৌলটার ভর সংখ্যা কমে যায় 4 একক আর পারমাণবিক সংখ্যা কমে যায় 2 একক। মানে পর্যায় সারণীতে সে দুঘর বাম দিকে পিছিয়ে আসে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যেমন ইউরেনিয়াম 238, যার পারমাণবিক সংখ্যা 92, একটা আলফা কণা ত্যাগ করে থোরিয়াম 234-এ পরিণত হয়, যার পারমাণবিক সংখ্যা 90। আর বিটা কণার ক্ষেত্রে কি হয়? সেখানে তো শুধু একটা ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু আপনি আগেই বলেছেন নিউক্লিয়াসের ভেতরে তো ইলেকট্রন থাকে না। তাহলে এই ইলেকট্রনটা আসছে কোথা থেকে? চমৎকার প্রশ্ন। এটাই বিটা ক্ষয়ের সবচেয়ে বিভ্রান্তিকর অথচ মজার দিক। তাই? হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে একটা নিউট্রন নিজে থেকে ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে পরিণত হয়। নিউট্রন ভেঙে যায়? হ্যাঁ, প্রোটন ও ইলেকট্রনে পরিণত হয়ে যায়। নতুন তৈরি হওয়া প্রোটনটা নিউক্লিয়াসেই থেকে যায়, ফলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। ও আচ্ছা। আর ওই যে ইলেকট্রনটা তৈরি হলো, সে নিউক্লিয়াসে থাকতে পারে না, তাই প্রচণ্ড গতিতে ছিটকে বেরিয়ে আসে। ওই ছিটকে আসা ইলেকট্রনটাই হলো বিটা কণা। তার মানে মৌলটা পর্যায় সারণীতে এক ঘর ডান দিকে এগিয়ে যায়? একদম। অবিশ্বাস্য। তার মানে নিউক্লিয়াসের ভেতরেই একটা কণা অন্য কণায় রূপান্তরিত হচ্ছে। এটা তো প্রকৃতির নিজস্ব অ্যালকেমি। বলতে পারেন। আর গামারশ্মি বেরোলে কি হয়? আলফা বা বিটা কণা বেরোনোর পর অনেক সময় নতুন নিউক্লিয়াসটা উত্তেজিত অবস্থায় থাকে। আচ্ছা। সে যখন তার অতিরিক্ত শক্তিটুকু গামা রশ্মি হিসেবে ছেড়ে দিয়ে স্থিতিশীল হয়, তখনই গামা বিকিরণ ঘটে। হ্যাঁ। এতে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, শুধু নিউক্লিয়াসটা শান্ত হয়। ঠিক। তার মানে এই পারমাণবিক ঘটনাগুলো শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয়, এর বাস্তব প্রয়োগের তালিকাটা আমাদের নোটগুলোতে বেশ লম্বা। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার তো অবাক করার মতো। অবশ্যই তেজস্ক্রিয় কণার এই যে ভিন্ন ভিন্ন চরিত্র, একেই মানুষ কাজে লাগিয়েছে। যেমন ধরুন ক্যান্সারের চিকিৎসা। হ্যাঁ। কোবাল্ট 60 আইসোটোপ থেকে প্রচণ্ড ভেদন ক্ষমতা সম্পন্ন গামা রশ্মি নির্গত হয়।
এই রশ্মিকে খুব সূক্ষ্মভাবে ক্যান্সার টিউমারের ওপর ফেললে তা ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে দেয়। আর আশেপাশের সুস্থ কোষ? সেগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। আর থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন ব্যবহারের ব্যাপারটা, ওটা কিভাবে কাজ করে? ওটা আরও বুদ্ধিদীপ্ত একটা প্রয়োগ। আমাদের থাইরয়েড গ্রন্থি প্রাকৃতিকভাবেই শরীর থেকে আয়োডিন শোষণ করে। আচ্ছা। তাই যদি কোনো রোগীকে তেজস্ক্রিয় আয়োডিন 131-এর একটি খুব সামান্য ডোজ দেওয়া হয়, তাহলে সেই তেজস্ক্রিয় আয়োডিন সোজা গিয়ে থাইরয়েড গ্রন্থিতে জমা হয়। এটা তো একটা টার্গেটেড মিসাইলের মতো ব্যাপার। এক্কেবারে। এটা ঠিক নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে তার তেজস্ক্রিয়তার প্রভাব ফেলে এবং অসুস্থ কোষগুলোকে নষ্ট করে দেয়। আর বয়স নির্ণয়ের ব্যাপারটা তো প্রায়ই শোনা যায়, যেমন কার্বন ডেটিং। হ্যাঁ, জীবাশ্ম বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স বের করতে কার্বন 14 ডেটিং ব্যবহার করা হয়। আবার পৃথিবী বা কোটি কোটি বছরের পুরনো পাথরের বয়স বের করার জন্য ইউরেনিয়াম সিসার ডেটিং পদ্ধতি কাজে লাগানো হয়। পাথরের বয়স কিভাবে? পাথরের মধ্যে সময়ের সাথে সাথে ইউরেনিয়াম ভেঙে সিসায় পরিণত হয়। ওই পাথরে ইউরেনিয়াম আর সিসার অনুপাত মেপে বিজ্ঞানীরা বলে দিতে পারেন পাথরটার বয়স কত। ওয়া! হ্যাঁ, তেজস্ক্রিয় কণার বিকিরণের এসব ব্যবহার তো আমরা দেখলাম, কিন্তু সবচেয়ে বড় প্রয়োগ তো বোধহয় সেই শক্তিকে কাজে লাগানো, যা এই ভাঙনের সময় বেরিয়ে আসে। নিউক্লিয় শক্তি। হ্যাঁ, আর এখানেই তো চলে আসে বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ, আইনস্টাইনের E=mc²। সমীকরণটা আমরা সবাই চিনি, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে এর আসল মানেটা কি? এই সমীকরণটা বোঝার জন্য আমাদের প্রথমে ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট বুঝতে হবে। ভর বিচ্যুতি? হ্যাঁ, ব্যাপারটা শুনতে জটিল লাগলেও ধারণাটা খুব সহজ। যদি আপনি একটা নিউক্লিয়াসের ভেতরে সব প্রোটন আর নিউট্রনকে আলাদা করে তাদের ভর মাপেন আচ্ছা। আর তারপর গোটা নিউক্লিয়াসটার ভর মাপেন, তাহলে দেখবেন যে নিউক্লিয়াসটার ভর সামান্য কম। কণাগুলো একসাথে হওয়ার পর তাদের কিছুটা ভর যেন উধাও হয়ে গেছে। ভর উধাও হয়ে গেল, কিন্তু ভরের তো বিনাশ নেই। ঠিক এখানে আইনস্টাইনের সূত্রটি প্রাসঙ্গিক। ওই হারিয়ে যাওয়া ভরটুকুই এম আসলে বিপুল পরিমাণ শক্তিতে ইতে রূপান্তরিত হয়েছে। ও, E=mc²? হ্যাঁ, এই শক্তি প্রোটনগুলোকে বিকর্ষণ সত্ত্বেও একসাথে বেঁধে রেখেছে, তাই এর নাম বন্ধন শক্তি। আর সি অর্থাৎ আলোর বেগের বর্গ দিয়ে গুণ করার ফলে খুব সামান্য ভর থেকে অমছ পরিমাণ শক্তি পাওয়া যায়। আর এই বন্ধন শক্তিকে মুক্ত করারই দুটো উপায় হলো নিউক্লিয়ার বিভাজন আর সংযোজন, তাই তো? একদম। নিউক্লিয় বিভাজন বা ফিশনে একটা ভারী অস্থির নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম 235কে একটা ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করে ভেঙে ফেলা হয়। আচ্ছা। ভাঙার ফলে দুটো হালকা নিউক্লিয়াস তৈরি হয় আর বেরিয়ে আসে সেই বিপুল পরিমাণ বন্ধন শক্তি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সাথে আরও 2-3টি নতুন নিউট্রনও বেরিয়ে আসে। 1 মিনিট, একটা নিউট্রন দিয়ে শুরু করে আমরা 3টে নতুন নিউট্রন পাচ্ছি। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে। ঠিক ধরেছেন। এই নতুন নিউট্রনগুলো তো আবার অন্য পরমাণুকে ভাঙবে, সেখান থেকে আরও বেশি নিউট্রন বেরোবে। এটা তো মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা। একদম। আর এটাই হলো শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিঅ্যাকশনের মূল ধারণা। এই বিক্রিয়া যদি অনিয়ন্ত্রিতভাবে চলতে দেওয়া হয় তাহলেই তৈরি হয় পারমাণবিক বোমা। আর পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। সেখানে ক্যাডমিয়াম বা বোরনের দণ্ড ব্যবহার করা হয়, যা অতিরিক্ত নিউট্রনগুলোকে শুষে নেয়। মানে বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দেয়? হ্যাঁ, ফলে বিক্রিয়াটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং যে তাপশক্তি উৎপন্ন হয় তা দিয়ে জল ফুটিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। যদিও চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই নিয়ন্ত্রণ কতটা জরুরি। এবার আসি সংযোজনে, যা বিভাজনের ঠিক উল্টো। এখানে হালকা নিউক্লিয়াস জুড়ে ভারী নিউক্লিয়াস তৈরি হয়। আমাদের সূর্য নাকি এই প্রক্রিয়াতেই শক্তি পায়। হ্যাঁ, নিউক্লিয় সংযোজন বা ফিউশন হল মহাবিশ্বের শক্তির মূল উৎস। সূর্য বা অন্যান্য নক্ষত্রের কেন্দ্রে প্রচণ্ড চাপ আর প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো একসঙ্গে জুড়ে গিয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করছে। আর এই প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি বেরোয় তা বিভাজনের চেয়েও অনেক বেশি। অনেক অনেক গুণ বেশি। তাহলে একটা প্রশ্ন মাথায় আসছে, যদি সংযোজনে বেশি শক্তি পাওয়া যায় আর এতে তুলনামূলকভাবে কম তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয়, তাহলে আমরা বিদ্যুৎ তৈরির জন্য সংযোজন চুল্লি ব্যবহার করছি না কেন? কারণটা হলো পৃথিবীতে ওই পরিস্থিতি তৈরি করা।
সূর্যের কেন্দ্রে যে প্রচণ্ড চাপ আর তাপমাত্রা রয়েছে 1.5 কোটি ডিগ্রি। হ্যাঁ, পৃথিবীতে সেই পরিস্থিতি তৈরি করা এবং তাকে স্থিতিশীলভাবে ধরে রাখা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন আর ব্যয়বহুল। এটা আক্ষরিক অর্থেই পৃথিবীতে একটা ক্ষুদ্র সূর্য তৈরি করার মতো চ্যালেঞ্জিং। মানে আমরা এখনো সেই প্রযুক্তিতে পৌঁছতে পারিনি। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে চেষ্টা করছেন, কিন্তু বাণিজ্যিক ব্যবহারের জন্য এটা এখনও ভবিষ্যতের প্রযুক্তি। তাহলে একটা অস্থির নিউক্লিয়াসের ভাঙন থেকে শুরু করে নক্ষত্রের হৃৎপিণ্ডে চলা অফুরন্ত শক্তি পর্যন্ত সবকিছুই আসলে নিউক্লিয়াসের ভেতরের এই বন্ধন আর ভাঙনের খেলা। ঠিক। আমরা দেখলাম কিভাবে একটা কণার ছিটকে বেরোনোর ঘটনা মৌলের পরিচয় বদলে দেয়, আর সেই শক্তিকে মানুষ একদিকে যেমন জীবন বাঁচানোর কাজে লাগিয়েছে, তেমনি ধ্বংসের মুখেও দাঁড় করিয়েছে। শেষে একটা ভাবনা দিয়ে যাই। আমাদের হাতের নোটগুলোতে একটা দারুণ তথ্য আছে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি লোহার ক্ষেত্রে সবচেয়ে বেশি। লোহার ক্ষেত্রে? হ্যাঁ, অর্থাৎ লোহা হল সবচেয়ে স্থিতিশীল মৌলগুলোর একটি। এবার খেয়াল করে দেখুন, বিভাজন প্রক্রিয়ায় ইউরেনিয়ামের মতো ভারী মৌল ভেঙে লোহার কাছাকাছি আসতে চাইছে। স্থিতিশীল হওয়ার জন্য। আর সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেনের মতো হালকা মৌল জুড়ে গিয়ে তারাও লোহার দিকে এগোচ্ছে। দুই প্রক্রিয়াতেই চূড়ান্ত লক্ষ্য যেন সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করা। এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। এটা আমাদের ভাবতে বাধ্য করে, এই মহাবিশ্বের সমস্ত পারমাণবিক প্রক্রিয়া কি শেষ পর্যন্ত শুধু একটাই দিকে এগোচ্ছে, লোহার মতো স্থিতিশীল হওয়ার দিকে? যদি তাই হয়, তাহলে সুদূর ভবিষ্যতে এই মহাবিশ্বের পদার্থগুলোর চূড়ান্ত পরিণতি কী হতে পারে?